প্রথমে বলি যে এখানে আজকে সভাটা কেন হচ্ছে আপনারা সবাই জানেন। সামনেই সাধারণ নির্বাচন, জেনারেল ইলেকশন, লোকসভা। সাধারণত গোটা দেশের নির্বাচন যখন হয় তখন বলা হয় সাধারণ নির্বাচন, কিন্তু এটা কোনো সাধারণ নির্বাচন নয়, অসাধারণ নয়। ওই প্রথমে বলেছিল না, ওয়ান নেশন ওয়ান ভোট, এক দেশ এক ভোট। আসলে এমন প্রস্তুতি হচ্ছে যেটা এই ভোট শেষ ভোট যাতে না হয়ে যায়। গণতন্ত্রকে গলা টিপে মারার চেষ্টা করা হচ্ছে। শুধু ভোট নয়, মানুষের অধিকার। আর গণতন্ত্রের গলা কি করে টিপে শেষ করা হয় তা পশ্চিমবঙ্গের মানুষ গত 12 বছর ধরে হাড়ে হাড়ে টের পেয়েছে। এই তো কদিন আগে পঞ্চায়েতের নির্বাচন ছিল, নমিনেশন জমা দিতে দেবে না। পুলিশ, গুন্ডা, মস্তান, ইলেকশন কমিশন, সরকারি অফিসার, কে বিডিও আর কে তৃণমূলের গুন্ডা, কে এসপি, কে ডিএম, কে মস্তান হয়ে যাচ্ছিল না। ভোটের গণনা পর্যন্ত লুট করেছে। কেন করতে হয়? আমাদের দেশে গণতন্ত্র আছে, এখন মানুষের অধিকার আছে। বামফ্রন্ট যখন সরকার তৈরি হয়েছিল 1977 সালে জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই করে, তখন আমরা বলেছিলাম গণতন্ত্রের সম্প্রসারণ করব, অর্থাৎ আরো বেশি মানুষের কাছে গণতান্ত্রিক অধিকার নিয়ে যাওয়া হবে। তখন অনেক মিথ্যা মামলায়, কালা কানুনে মানুষকে বন্দী করা হয়েছিল। আমরা বলেছিলাম জেলের মধ্যে যত রাজনৈতিক বন্দী আছে তাদের মুক্তি দেওয়া হবে, তাই করেছিলাম। তারপরে শুধু বিধানসভা লোকসভা নয়, গ্রাম সভা করা হয়েছিল। এখন মমতা ব্যানার্জি গ্রাম সভা তুলে দিয়েছেন, আর নরেন্দ্র মোদী মোটামুটি লোকসভাও তুলে দেওয়ার ব্যবস্থা করছেন। এই জন্য এই নির্বাচনটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে, যাতে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কৃষকের কথা, শ্রমিকের কথা, ক্ষেত মজুরের কথা, বেকার ছেলে মেয়েদের কথা, মা বোনেদের অধিকারের কথা, সমান অধিকারের কথা, ছোট ব্যবসায়ী দোকানদারের কথা, রাস্তাঘাট, সড়ক, স্কুল, হাসপাতাল, স্কুল, কলেজ, তার কথা যাতে হয়। আজকে কি হচ্ছে? এই যে আপনারা শুনলেন সন্দেশখালী, সন্দেশখালী, এটা কি শুধু সন্দেশখালী? আমরা আগে বলতাম এই যে 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস, গতকাল গোটা বিশ্ব পালন করলো। খেটে খাওয়া মহিলারা দীর্ঘদিন লড়াই করেছেন সমান অধিকারের প্রশ্নে, মর্যাদার প্রশ্নে। আজকে সন্দেশখালী মা বোনেরা কি বলছেন? নারী নির্যাতন থেকে বাঁচাও। বাংলা বাংলার মেয়েকে চায়। বিধানসভায় বলেছিল না মমতা ব্যানার্জি ভোটের সময়? আর দেখা গেল তৃণমূল তার দপ্তরে রাতের বেলা বাংলার মেয়েদেরকে চায়, ডেকে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে। এটা বাংলা কখনো ছিল? কখনো কোনো নির্বাচনের সময় হোক, অন্য সময় হোক, লাল ঝান্ডার মিটিং এ এইসব প্রশ্ন আসতো? আজকে একটা রাজনৈতিক বক্তৃতা হতে পারে না, একটা খবরের কাগজ ছাপা হতে পারে না, একটা টেলিভিশন চ্যানেলে খবর হতে পারে না তিনি ধর্ষণ, গণধর্ষণ, নির্যাতন তার খবর না থাকে। আগে অর্থনীতি নিয়ে কথা হতো, কল কারখানা হবে, সেচের ব্যবস্থা হবে, 1 ফসলি জমিকে 2 ফসলি 3 ফসলি করা হবে, যে আমরা করে দেখিয়েছি। যোদ্ধার জমিদারদের হাত থেকে নিয়ে যাদের কাছে জমি নেই তাদেরকে জমি দেওয়া হবে, যাদের মাথায় ছাদ নেই তাদেরকে ঘর দেওয়া হবে, যেখানে রাস্তা নেই সেখানে মোরাম ফেলতে হবে, যেখানে মোরাম আছে সেখানে পিচ করতে হবে, যেখানে স্কুল নেই সেখানে স্কুল করতে হবে, যেখানে প্রাইমারি স্কুল আছে সেখানে হাই স্কুল হবে, হায়ার সেকেন্ডারি হবে। এইভাবেই তো 34 বছর বামফ্রন্ট আমরা চালিয়েছিলাম। যারা বয়স্ক মানুষ আছেন তাদেরকে বলবো, আপনাদের ঘরের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলুন। তিল তিল করে আমরা এই বাংলাকে গড়েছিলাম। আমরা বলি না আমরা সব করেছিলাম, আমাদের অনেক ভুল ত্রুটিও ছিল। কাজ করলে ভুল ত্রুটি হবে, রাস্তায় চলতে গেলে হোঁচট খেতে হয়, কিন্তু একবার হোঁচট খেলে আবার সাবধান হতে হয় যাতে পরে আর হোঁচট না খায়। আমরা কোনো বুজরুকি করিনি। এই এখন প্রধানমন্ত্রী এসছেন, কবে কবে এসছেন উত্তরবঙ্গে? যখন যখন ভোট হয়েছে। অন্য সময় এসছেন? এখন দাঁড়িয়ে যে রাস্তাটা চলছে
25 বছর ধরে কাজ হচ্ছে, ওটাকে নতুন করে এখন উদ্বোধন করছেন। যখন বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন 1999 সালে, আমি তখন এই পার্লামেন্টের রাজ্যসভার মেম্বার ছিলাম, আর এই রাস্তাঘাটের সম্পর্কে যে পার্লামেন্টের কমিটি তার চেয়ারম্যান ছিলাম। তখন এই 4 লেনিং এর সিদ্ধান্ত হয়, তখন এই হাইওয়েগুলো ইস্ট ওয়েস্ট, যেটা এই যে রাস্তাটা হচ্ছে ইস্ট ওয়েস্ট, শিলচর থেকে একেবারে কাছ পর্যন্ত, যেটা পূর্ব পশ্চিম। আমি মনে আছে আমরা তখন পার্লামেন্টে বলেছিলাম ওটা ব্যাংকক থেকে তেহরান পর্যন্ত করার কথা ব্রিটিশ জমানায়। তখন ভাবা হয়েছিল একটা রাস্তা ট্রান্স এশিয়া, এক পার থেকে আরেক পার্শ্বে যাবে, এটা ট্রান্সলেশন, আমাদের এখানে সময় লাগে। আচ্ছা, এটাকে কে করে দিল? একবার 2004 ভোটে আপনারা জানেন বাজপেয়ী সব ছবি লাগানো হয়েছিল রাস্তায় রাস্তায়, যে দেখো বাজপেয়ী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। এখন আবার মোদী এসে বলছেন মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। এই টাকা আপনারা দিয়েছেন। বাজপেয়ীর আগেও যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন ঠিক হয়েছিল প্রত্যেক লিটার পেট্রোল এবং ডিজেল কিনলে 1 টাকা করে দিতে হবে। আমরা দিচ্ছি তখন থেকে, 1989 সাল থেকে, 1989 থেকে দেশে আইন করে, যে লোক কোনোদিন রাস্তায় যাবে না, ডিজেল চালাচ্ছে, পাম্প, ট্রাক্টর চালাচ্ছে, পাওয়ার টিলার চালাচ্ছে, জেনারেটর চালাচ্ছে, তাকেও 1 টাকা করে দিতে হয়েছে। এখন মোদী সরকার আসার পরে অরুণ জেটলি যখন অর্থমন্ত্রী হলেন, ওটা 1 টাকাটা 4 টাকা করে দেওয়া হলো। শুধু হিসেবে গভর্নমেন্টটা কি হলো, আগে ওটা 1 টাকা আলাদা করে শেষ দেখানো হতো, যেমন জিএসটি দেখানো হয়, এখন আইন করে ওটাকে দামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আলাদা করে দেখানো হচ্ছে না। তাহলে এবার বুঝতে পারছেন পেট্রোলের দাম কেন বেশি হয়েছে, ডিজেলের দাম কেন বেশি হয়েছে। তাহলে কার টাকা, কে করে দিল? এখন প্রধানমন্ত্রী এসে বলছেন এত হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করে দিলাম। আচ্ছা, আপনি সকালে উঠে পাউরুটির দোকানে আগে টাকা দিয়ে গেলেন যে বিকেলে আমার ছেলে আসবে, তার হাতে পাউরুটিটা দিয়ে দিয়েছে, যখন গরম গরম পাউরুটি বেরোবে। এবার পাউরুটিওয়ালা বলবে যে না আমি দিয়েছি তোকে পাউরুটি। তাহলে আমরা গত 30 বছর ধরে টাকা দিচ্ছি, সেই টাকা নিয়ে লুটপাট হয়েছে। তার মধ্যে কিছু রাস্তা হয়েছে, এই বড় রাস্তা বলুন, 4 লেনের হাইওয়ে বলুন, স্টেট হাইওয়ে বলুন, আর গ্রাম সড়ক যোজনা বলুন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বলে, কথা ছিল 2020-র মধ্যে এই সব রাস্তা কমপ্লিট হয়ে যাবে। কথা ছিল আমাদের গ্রামে কোনো রাস্তা থাকবে না দেশে যেখানে পাকা রাস্তার সঙ্গে গ্রামের ঘরের সংযোগ থাকবে না। কিন্তু ঝগড়াটা কি হচ্ছে, বিজেপি আর তৃণমূলের মধ্যে ওই রাস্তাটা মুখ্যমন্ত্রীর নামে হবে না প্রধানমন্ত্রীর নামে হবে। আমরা বললাম রাইট ফুড, খাদ্যের অধিকার। আপনার মনে আছে যখন বামফ্রন্ট, তার আগে আমরা বলেছি 14টা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেঁধে দিতে হবে, গণবন্টন ব্যবস্থা করতে হবে, এপিএল বিপিএল চলবে না, সবাইকে রেশন দিতে হবে। এটাই তো দাবি ছিল, পার্লামেন্টের জন্য লড়লাম। তারপরে যখন আমাদের 100 জন এমপি ছিল, পার্লামেন্টে আইন হলো, যেমন জঙ্গলের জমির অধিকার আদিবাসীদের জন্য, যেমন সংখ্যালঘু উন্নয়নের জন্য কিছু কর্মসূচি, যেমন 100 দিনের কাজের আইন হলো। এগুলো আগে ছিল না। বামপন্থীরা মজবুত হওয়া মানে হচ্ছে রাস্তা থেকে পার্লামেন্টে, সড়ক সে সংসদ তক মানুষের অধিকারের কথা বলা শুধু নয়, সেই মোতাবেক আইন করা। আজকে দাঁড়িয়ে কি হচ্ছে, ঝগড়া কিসের বিজেপি আর তৃণমূলের, যে রেশনের ব্যাগে মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না প্রধানমন্ত্রীর ছবি থাকবে, এটা তো ঝগড়া। শুধু রেশন নয়, খাবারে নয়। এই যে করোনা হলো, কত লোক মারা গেল, আমরা বললাম বিনা পয়সায় ভ্যাকসিন দিতে হবে। প্রথমে অনেক টাকা বলেছিল, তারপর অনেক টাকা তুললো পিএম কেয়ারের নাম করে, কোটি কোটি টাকা তোলা হলো, হাজার হাজার কোটি টাকা, কোনো হিসেব দেয়নি। কিন্তু ভ্যাকসিন আপনি নিলেন, বলে ভ্যাকসিনের যে সার্টিফিকেট হবে ওটাতে মোদির ছবি লাগাতে হবে। আচ্ছা, ওটার সঙ্গে করোনার কি সম্পর্ক বলুন তো? করোনা তো একটা রোগ, প্রধানমন্ত্রী তো কোনো রোগ নয়, নরেন্দ্র মোদী তো কোনো রোগ নয়, তো তার ছবি ওখানে কেন লাগানো হবে? মমতা বললেন কি তোমার ছবি থাকবে, তাহলে আমাদের রাজ্যে আমরা আরেকটা ছবি লাগিয়ে দেবো, তাতে মমতার ছবি থাকবে। দুটো ছবি শুধু নয়, আসলে একটা রোগের কারণেই এখন দুটো রোগ হয়েছে আমাদের দেশে।
কথায় বলে না, একা রামে রক্ষে নেই, তাই সুগ্রীব দোষও তার সঙ্গে জুটেছে। প্রত্যেকটা ব্যাপারে খবরের কাগজে, টেলিভিশনে দেখবেন রোজ মনে হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে যুদ্ধ হচ্ছে। একই চ্যানেল, একই মালিক, একই অ্যাঙ্কার, সন্ধ্যেবেলা বসবেন টিভিতে, একটাই টিভি আপনার, তাকে মাঝখানে ভাগ করে দিয়ে এদিকে বিজেপি এদিকে তৃণমূল দুটো বসিয়ে দেয় না? আর তারপরে মনে হয় ইস্ট বেঙ্গল মোহনবাগান, ভারত পাকিস্তান, ভারত চীন, বিজেপি তৃণমূল, ব্যাপক যুদ্ধ হচ্ছে। বুঝলে আগুন বেরোবে টেলিভিশন চ্যানেলে। হ্যাঁ, বুড়ো ঠাকুমা দিদিমা থাকলে বলে তাতে বন্ধ কর, বন্ধ কর, না ওটা বাস্ট হয়ে যাবে। এইটাই হচ্ছে নাটক। আর পরে কি দেখলেন, যখন মোদী এলেন কলকাতায়, মমতা ব্যানার্জি বললেন আমি দেখা করব, তারপর দেখা করলেন। আগে যতবার দেখা করেছেন খবরের কাগজে এসব বুম নিয়ে যেত না টেলিভিশন চ্যানেল, দিদি দিদি কি কথা হলো, বলে রাজ্যের দাবি নিয়ে কথা হলো, রাজ্যের বকেয়া নিয়ে কথা হলো, 100 দিনের কাজের টাকা নিয়ে, ঘরের টাকা নিয়ে। এবার কিছু বলেননি। বলে কি নিয়ে কথা হলো, এখন সামনে ভোট আছে। পঞ্চায়েত ভোটের সময় বলেছিলেন দিল্লি থেকে করে টাকা নিয়ে আসবো। পিসি ভাইপোর মধ্যে বাপরে বাপ কি, যেমন বাঁদর এক দল থেকে আরেক দলে যা খায় না, দেখবেন বাঁদর শ্বশুর বাচ্চারা, ওরকম পিসি ভাইপো হিরান থেকে ওইডাল, ওইডাল থেকে কলকাতা, দিল্লি, রেড রোড, ওইদিকে গান্ধী, যেখানে রাজঘাট, সেখানে দৌড় ঝাঁপ লাগিয়ে দিয়েছে, টাকা আনছে। তা মোদী যখন এলেন তো সেখানে গিয়ে বলতে পারতেন। মমতাকে জিজ্ঞেস করলো দিদি কি কথা হলো, কোনো কথা হয়নি, গল্প করতে গেছিলাম, একটু পাঞ্জাবি নিয়ে গেছিলাম, একটু মিষ্টি নিয়ে গেছিলাম, আর উনি বোধহয় কিছু শাড়ি টাড়ি নিয়ে এসেছিলেন, গল্প করতে গেছিলাম। ভাবেন আপনি যখন গল্প করতে যান না, বিকেলে দুপুরে কোথাও একটু সময় পেলে, রান্না বান্না, 1000টা ঘর কন্যার কাজের মধ্যে একটু সময় পেলে, পুরনো বন্ধুর মধ্যে কিছুটা গল্প, পাঞ্জাবি কথা বলছেন দিদি, এটা ভালো বলেছে। আচ্ছা, মমতা মোদীর মধ্যে কত ঝামেলা বলুন। শাড়ি আমি বুঝলাম, সে সবার শাড়ি একরকম হতে পারে, কিন্তু পাঞ্জাবি দিলেন কেন? পাঞ্জাবি পিস দিলে আমি বুঝতাম, তাহলে মোদী নিজের মতো সেলাই করে দেবো। কিন্তু পাঞ্জাবি দেখেছেন খুব ফিটফাট থাকে, একদম ঠিকঠাক থাকে। তো আপনি জানেন মোদীর মাপ কি, কিন্তু মমতা ব্যানার্জি জানেন মোদীর বুকের মাপ কি, ঝুল কি, হাতা কি, গলা কি। বন্ধুত্বটা কোন লেভেলে বুঝতে পারছেন? পাঞ্জাবি পিস দিলে আমি বুঝতাম সে দিয়েছে নিজের মাপে, নিজের দর্জি থেকে সেলাই করে যাবে। পাঞ্জাবি দিই, প্রত্যেক বছর দিই, ভালো মিষ্টিটা দিই, ভালো আমটা দিই, আর এখানে এসে নাটক করা হয়। উনি দেখা করেছেন বলে গল্প করতে গেলাম, কিসের গল্প, এমনি এমনি গেলাম। আচ্ছা, যারা একটু আমার বয়সী আছেন, এখনকার তো অনেক রকমের বিজ্ঞাপন। আমরা যখন ছোট ছিলাম, ছাত্র ছিলাম, তখন সিনেমায় তখন তো টিভিতে তো বিজ্ঞাপন হতো না, টিভি ছিল না, এখন বিজ্ঞাপন হতো হরলিক্সের। হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করতে আসছে আপনি হরলিক্স কেন খান, তো কেউ বলে শক্তির জন্য খাই, কেউ বলে শরীরের জন্য খাই। আর মুনমুন সেনকে জিজ্ঞেস করতো আপনি কেন খান, মুনমুন সেন কি বলতো, বলে আমি তো এমনি এমনি খাই। এখন মমতা ব্যানার্জি এরকম হয়েছে, নতুন মুনমুন সেন হয়েছে, বলে আমি এমনি এমনি গেছিলাম দেখা করতে। আচ্ছা, মোদী এত চিৎকার করছে রাস্তায় দাঁড়িয়ে, তাহলে মমতাকে জিজ্ঞেস করেছে সন্দেশখালীতে কি হচ্ছে? এত তৃণমূল, বিজেপি তৃণমূল সাজা সাজা করছে, তো মোদী মমতাকে বলতে পারতো না শাহজাহানটা কি হলো, কেন সব লোকজনকে পুষেছ? তাহলে এগুলো নাটক মানে কি বলেছেন? যাত্রা যখন হয় না, তখন এই সঙ্গের সঙ্গে যুদ্ধ হয় খুব মঞ্চে, আর যখন পাশে যায় যখন, তখন এই আমরা বিড়ি ভাত ধার করে খায় আর কি নিজের মতো। লোকে দেখে মনে হয় সেনাপতি রাজার মধ্যে যুদ্ধ হচ্ছে, এই আবার ভোট আসছে, আবার এই যুদ্ধ শুরু হবে। গতবারে বলেছিল না ভোটের সময়, বিধানসভা ভোটের সময় সিএ করবো, এনআরসি করবো, ওই দিলীপ ঘোষ এখন খুঁজে পাওয়া যাচ্ছে, এখন নতুন নতুন লোক নিয়ে এসছে, বলে 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করে দেবো, বলেছিল না? সিপিআইএম সেদিন বলেছিল বাংলাটা কি কারোর বাপে, যে কেউ মনে করলে 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করে দেবে? যতদিন লাল ঝান্ডা থাকবে ওই কাঁটাতারের বেড়ার এপার থেকেও পারে, একটা মানুষকে পাঠাতে পারবে না, এটা সিপিআইএম এর ধাপ নিয়ে বলেছে। আবার ভোট এসছে, আবার দেখলেন বিজেপি একটা মন্ত্রী বললো এই সিএ আসবে, কদিনের মধ্যে আসবে, আজকেও কাগজে বলছি 1 সপ্তাহের মধ্যে হবে। অমিত শাহ বলেছিল ক্রোনোলজি সঙ্গে, আর এখন বলছে জনসংখ্যা। আরে জনসংখ্যা পরে, আগে জনগণনা। ব্রিটিশ জমানা থেকে 1871 থেকে প্রত্যেক 10 বছর পর পর সেন্সাস হয়, জনগণনা হয়, দরকার।
মানে মানুষের পরিকল্পনা কি হবে, রাস্তাঘাট কি হবে, কত হাসপাতাল, কত বেড, কত স্কুল লাগবে, কত ট্রেন চলবে, এটা আমাদের জনসংখ্যাকে গুনতে হয়, তো জনগণনা করতে হয়। আপনি যদি একটা বিয়ে বাড়ি যদি নেমন্তন্ন করেন, আপনাকে গুনতে হয় কটা পরিবার আসবে, কতজন আসবে, কতজনের খাবার ব্যবস্থা করতে হবে। তাহলে সরকারের পরিকল্পনা মানে হচ্ছে জনগণনা করতে হয়, ইংরেজরা করতে। মোদী সরকার এলো 2014 থেকে জনগণনা বন্ধ হয়ে গেল, জনগণনা করলো না। রাজনীতিটা বুঝুন, RSS বিজেপি প্রতিদিন আপনার কানে ঢোকাচ্ছে মুসলমানরা 4টে বিয়ে করে, অতগুলো বাচ্চা হয়, বাংলাদেশ চলে আসলো, তো জনগণনা কেন করছে না? সেন্সাস তো করতে হবে, ওটা থেকে তো ডেটা বেরিয়ে আসবে, সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে যেহেতু মিথ্যাচার করছে, এই জন্য জনগণনা, একটা সরকার যার কাজ এটা, সেই কাজ করছে না, অথচ আপনাকে কাজ করতে বলছে। আপনাকে কি বলেছিল? জনধন যোজনা মনে আছে গতবারের ভোটের আগে? কারণ 2014-তে নরেন্দ্র মোদী বলেছিলেন এত কালা ধান, দুর্নীতির টাকা সব বিদেশের ব্যাংকে চলে গেছে। তখন আপনাদের হোয়াটসঅ্যাপে আসতো সুইজারল্যান্ড ব্যাংকে এত টাকা আছে, লুক্সেমবার্গ ব্যাংকে এত টাকা আছে, বিদেশে টাকা আছে, কার কার কত টাকা, তারও লিস্ট আসতো। এখন আসে? তো কোথায় গেল? মোদী বলেছিলেন কালাধন, মোদীজি আয়েঙ্গে কালাধন লায়েঙ্গে, এরকম 100টা মিটিংয়ে বলেছিলেন 100 বার যে आपके खाते में कुछ नहीं थे 14-15 लाख ইউনি চালায়। তো অনেকেই আমাদের লোকজন মনে করেছিল সেলিম ভাই আপনারা বলেন জিতে হবে জিতে হবে, মিছিল করেন, পোস্টার করেন, স্লোগান দেন, বন্ধ করেন, স্ট্রাইক করেন, ব্যাংকের কাছে গিয়ে বিক্ষোভ দেখান, কিন্তু দেখুন তো মোদী বলে দিয়েছে আপনি ঘরে বসে থাকবেন, পায়ের উপর পা তুলে, আর আপনার খাতায় 14 লক্ষ 15 লক্ষ টাকা এমনি চলে আসবে বিদেশ থেকে। এখন বলছে মোদির গ্যারান্টি, তাহলে 2014-তে যে 14 লাখ 15 লাখের গ্যারান্টি দিয়েছিল, ক্যা হুয়া তেরা ওয়াদা? এখন সে কথা বলছে না কেন? এটা মনে করে যাবে। তাহলে এখন যেটা বলছে সেটাও মিথ্যে হবে, এটা তখন বলেছিল। আমি পার্লামেন্টের মেম্বার ছিলাম রায়গঞ্জে, প্রথম যখন মোদী সরকার আসে। অরুণ জেটলি খুব বুদ্ধিমান ছিলেন, এদের মতো না এখন রোজ উল্টো পাল্টা গালাগাল দিচ্ছে, কিস্তা কিস্তি করছে, শিক্ষিত লোক ছিল। পার্লামেন্টে ওকে জিজ্ঞেস করলাম যে তুমি যে বললে বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবে আর 14 লক্ষ 15 লক্ষ টাকা দেবে প্রত্যেককে, দিচ্ছ না কেন? বলে সেলিম ভাই মোদীজি কি বলেছিল, নগদে টাকা আপনাকে পকেটে দিয়ে দেবে, বলেছিল खाता में आएगा। तो देश के जनता के पास तो खाता ही नहीं है। खाता মানে তৃণমূল যে खाता পিতাটা না, লুটপাট করে সেটা না, খাতা মানে ব্যাংকের খাতা, সেভিং বুক। তখন বলেছিল, হোর্ডিং লাগিয়েছিল, মোদির ছবি লাগিয়ে চারদিকে, আর বলেছিল সব খাতা খুলুন, আপনারা সব ব্যাংকে গিয়েছিলেন, লাইন লাগিয়েছিলেন, মনে আছে? জনধন যোজনায় জিরো ব্যালেন্সের খাতা হয়েছিল, তাই তো? এখনো কোনো মোদি ভক্ত আছে, আপনাদের পাড়ায় আছে, দেখবেন সকালে উঠে আজান হচ্ছে, নামাজে না গিয়ে, মন্দিরে ঘন্টা বাজছে, মন্দিরে না গিয়ে, গীতা বা কোরআন পাঠ না করে ওই খাতাটা খুলে দেখে মোদি যখন বলেছিলেন 14 লাখ 15 লাখ আসবে, অন্তত 2-4 হাজার টাকা তো নিশ্চয়ই এসছে আপনাদের খাতায়। তাহলে মিথ্যাচার কি বুঝেছেন? আমি শুধু পুরোটা মনে করেছি, অনেক জিনিস আছে, যত বলার দরকার নেই, একটু খুঁচিয়ে দিচ্ছি, আপনারা একটু মনে রাখবেন নিজের সাথে। কত কথা বলা হয়েছিল, বাপরে বাপ, নির্মলা সীতারামন আর মোদি এসে গত লোকসভা নির্বাচনে চা বাগানের জন্য চোখের জলে ভাসিয়ে দিল, প্রায় বন্যা হয়ে যায়, হালকা বানা হয়ে যায়। তারপরে যে ভোট হয়ে গেল, চা বাগান ঘুরে গেল, জিয়া বলছিল চা বাগান বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা টাকা পাচ্ছে না, তার জন্য সব ইউনিয়নকে নিয়ে লড়াই করতে হচ্ছে। রাজ্য সরকারও কিছু করেনি, কেন্দ্র সরকারও কিছু করেনি। উত্তরবঙ্গের একটা বড় বিষয় চা। আমাদের দেশের সরকার বছরের পর বছর হাজার হাজার কোটি টাকা শুধু চা বেচে বিদেশি মুদ্রা আয় করছে, অথচ সেটা আমাদের উত্তরবঙ্গে। আচ্ছা, রেলের জন্য কত বলেছিল? এখন দাঁড়িয়ে উত্তরবঙ্গের মানুষকে দেশের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করতে হয় রেল যাত্রায়। দিনের পর দিন অপেক্ষা করতে হয়, রিজার্ভেশন হয় না, তার মধ্যে দাঁড়িয়ে বেশি টাকা দিতে হয়, সবচেয়ে বেশি। সব স্পেশাল ট্রেনের নাম করে করোনার সুযোগে বাড়তি টাকা আদায় করছে। রেলে কোনো টাইম টেবিল নেই। আমাদের এখানে একটা শিলিগুড়ি রাধিকাপুর মেল ট্রেন আছে, নামে মেল ট্রেন, লোকাল ট্রেন তার থেকে বেশি স্পিডে যায়।
করছে, কিছু করছে তার নয়। এসকালেটর লাগাচ্ছে, স্টেশন সাজাচ্ছে, বন্দে ভারত ট্রেন চলছে। এটা কাদের জন্য? স্টেশনে যখন যাবেন দেখবেন প্ল্যাটফর্মে হাজার হাজার ছেলে মেয়ে বসে আছে, পিছিয়ে ব্যাগ নিয়ে জেনারেল কম্পার্টমেন্টে ঢোকার জন্য হুড়মুড় করছে, আর আরপিএফ, পুলিশ, জিআরপি লাঠি নিয়ে তাদেরকে সাহেস্তা করছে। তারা হচ্ছে আমাদের দেশের সাধারণ নাগরিক। তাহলে আমাদের দেশের সরকার কাজ করছে না এমন কথা নয়, এই মিথ্যে কথা বলবো না। কাজ করছে, কিন্তু কাদের জন্য করছে? যারা চাষবাস করে ফসলের দাম পাচ্ছে না, তার সারের দাম বেড়েছে, কীটনাশকের দাম বেড়েছে, জলের তলা নিচে চলে যাচ্ছে, তলা নিচে, সেচের ব্যবস্থা উন্নতি হচ্ছে না, সার নিয়ে কালোবাজারি হচ্ছে, ফসলটাকে নিয়ে যাবে, ডিজেলের দাম বেড়েছে, পরিবহনের খরচ বেড়ে গেছে, তারপরে মন্ডিতে গিয়ে বিক্রি করলে দাম পাচ্ছে। আগে জেসিআই ছিল, পাট কিনতো, ফুড কর্পোরেশন ইন্ডিয়া ছিল, পাট কিনতো। এখন এমন ইন্ডিয়া বানাচ্ছে এরা যে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার নাম শোনা যায় না, ফুড কর্পোরেশন ইন্ডিয়ার নাম শোনা যায় না। এমনকি যে ইন্ডিয়ান এয়ারলাইন্স, যে ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই সব যা আছে আমাদের, ইন্ডিয়ান পোস্ট, যা কিছু আমাদের দেশের গর্ব, স্বাধীনতার পরে এত বছর তিল করে যেগুলো গড়ে উঠেছিল সেগুলো বিক্রি করে দিচ্ছে। রেলটাকে ওই জন্য স্টেশনগুলোকে সাজাচ্ছে আর মানুষকে উৎখাত করছে, ওখানে হকার হোক বা বস্তি হোক বা ঝুপড়ি হোক, কারণ ওটাকে বিক্রি করতে হবে। বিক্রি করার আগে যেমন আপেল বিক্রি করে, যেমন দেখবেন একটু ঘষে ঘষে পরিষ্কার করে দেয় না, এরকম রেলটাকে বিক্রি করবে, যেমন বিমানবন্দর বিক্রি করেছে, ওই জন্য ওটাকে একটু ঘষে মেজে পরিষ্কার করে দিচ্ছে। তাহলে আজকে দাঁড়িয়ে বাঁচাতে হবে আমাদের গ্রামটাকেও, আমাদের ঘরটাকেও, আমাদের ক্ষেতটাকেও, আমাদের রেলটাকেও, আমাদের কারখানাকেও, আমাদের নদী, নালা, পর্বত, খনি, কৃষি সব বিক্রি করে দিচ্ছে। আমাদের অর্থনীতি চৌপাট, নতুন কোনো কলকারখানা হচ্ছে না। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী হয়েছিলেন, এইখানে হুইল এক্সেল কারখানা হবে, এইখানে ওই কারখানা হবে, কত পাথর পুঁতেছিলেন। এখন যেমন মোদী ভোটের আগে এসে বলছে এতগুলো প্রকল্পের আমি শিলান্যাস করলাম, উদ্বোধন না শিলান্যাস। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হয়ে আর মুখ্যমন্ত্রী হয়ে এক এক দিনে কাগজে হাত পাতা বিজ্ঞাপন দিয়েছেন, আর 500টা, 600টা, 1000টা পাথর পুঁতেছেন। কারখানা হয়েছে সেখানে, শিল্প হয়েছে সেখানে, ছেলেমেয়েরা কাজ পেয়েছে সেখানে। যে পাথর পুঁতেছিলেন, এখন সেখানে যদি কোথাও পাথরগুলো নেই, আর যদি থেকে থাকে ওইগুলোতে কুকুরগুলো ঠ্যাং তুলে পেচ্ছাপ করে, এছাড়া অন্য কোনো কামে লাগে না। মমতা ব্যানার্জির নাম লেখা থাকে তাকে। তাদের ঠকাচ্ছেন। ভোট আসলে প্রকল্পের কথা মনে পড়ে, তাহলে 365 দিন কি হচ্ছিল কাজ? হ্যাঁ, 365 দিন হচ্ছিল। গুজরাটের বিধানসভায় এই গত সপ্তাহে প্রশ্নের উত্তরে গুজরাট সরকার, গুজরাট মডেল বলেছিল মোদী, তাতে বলেছে গুজরাটে প্রতিদিন 6 জন মহিলার ধর্ষণ হয়। 6 জন মহিলা। পশ্চিমবঙ্গে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে, মণিপুরে হচ্ছে, গুজরাটে হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে। তাহলে বিজেপি তৃণমূলকে দোষ দিচ্ছে, তৃণমূল বিজেপিকে দোষ দিচ্ছে। আসলে আমাদের দেশে মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর বলে, অন্য সময় বলছে, ও তো তোমাকে আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিচ্ছি, বলে না? ভোট আসলে বলে না, আমি তোমাদের টাকা দিয়ে দিচ্ছি। কার টাকা কে দেয়? আপনার কাছ থেকে প্রতিদিন টাকা নিচ্ছে জিএসটি। আপনি ভাত খান, হোটেলে যান, জামা কাপড় কিনুন, রেলের টিকিট কাটুন, তার মধ্যে আপনাকে জিএসটি দিতে হয়। জিএসটি মানে হচ্ছে মোদী সরকার আর মমতা সরকারের দুজনে মিলি ভাগে 18% ট্যাক্স দিলে 9% মোদীর কাছে আর 9% মমতার কাছে জমা হচ্ছে। ওটা ছোট্ট করে কোনো জিনিস যখন কেনেন, তার পেছনে লেখা থাকে, পড়া যাবে না এমন ছোট করে লেখা থাকে। আর ওরা যখন দিচ্ছে, দেওয়ালে লিখছে, টিভিতে বলছে, বিজ্ঞাপনে দিচ্ছে, বড় বড় সিনেমা করে বলছে, গাড়িতে করে ঘোরাচ্ছে। তাহলে আপনার কাছ থেকে যখন টাকা নিচ্ছে, তখন চুপি সারে টেনে নিচ্ছে, পকেট মারের মতো। আর যখন দিচ্ছে, তখন বলছে আমি তোমাকে আয়ুষ্মান ভারত দিলাম, আমি তোমাকে বলছে স্বাস্থ্য সাথী দিলাম। কেউ কাউকে দিচ্ছে না। আপনার বাড়িতে একজন অসুস্থ হলে হাসপাতালে বলবে বেড নেই, ওটিতে ডেট নেই, হেলথ সেন্টারে ডাক্তার নেই, ডাক্তার থাকলে ওষুধ নেই, নার্সিংহোমে যেতে হবে, আপনার পকেট থেকে টাকা খরচ করতে হবে। সেই ওষুধ কিনতে গেলে আপনাকে জিএসটি দিতে হচ্ছে।
আপনি নিজে হেলথ ইন্স্যুরেন্স করলে তার প্রিমিয়ামেও ট্যাক্স দিতে হচ্ছে। আপনি একটা বাচ্চার বই কিনতে গেলে বামফ্রন্টের আমলে আমরা বলেছিলাম, আমরা দিয়েছিলাম সরকারের দায়িত্ব বই দেওয়া, আর এখন বাইরে থেকে বই কিনলে আপনাকে তার দাম বেড়ে গেছে, খাতার দাম বেড়ে গেছে, কাগজের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। একটা জিনিসের নাম বলুন যার দাম বাড়েনি এই আমলে, এই 10 বছর আছে? মা বোনেদের ইজ্জতের দাম কমে গেছে, আমাদের জোয়ান ছেলে মেয়েদের ভবিষ্যতের দাম কমে গেছে, আমাদের মানুষের জীবনের দাম কমে গেছে, বয়স্ক মানুষদের জীবন ধারণের খরচ বেড়ে গেছে, অথচ আয়টা কমে গেছে। এইখানে হচ্ছে সবচেয়ে বড় বিপদ। এ কথা কে বলবে? বামপন্থীরা বলবে। এখানে কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা এই যোগদান পর্ব, ওই দল থেকে এলো, এই দল থেকে এলো, AIS এলো, AIPS এলো, এই বিচারপতি হলো, এইসব খেল তামাশা না। ক্ষেত মজুরের কথা, খেতে কাজ নেই, গ্রামে কাজ নেই, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, তারপরে কোথাও টানেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোথাও সিকিমে বন্যা হচ্ছে, কোথাও মিজোরামে ব্রিজ ভেঙে পড়ছে, আমার কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দিনাজপুরে প্রতিদিন লাশ চলে আসছে। আর যে সরকার বলছে আমি এটা করছি এটা করছি, যদি এতগুলো করতো কাজ, তাহলে আমাদের ছেলে মেয়েদের কেরল থেকে কাশ্মীর, মণিপুর, মিজোরামে গিয়ে পরিযায়ী শ্রমিক হতে হতো। আমরা বামপন্থীরা কি চেয়েছিলাম, কি করেছিলাম, কি করতে চাই? আমাদের ঘরের ছেলে মেয়েরা এজন্য জন্মায়নি গুরগাঁওতে গিয়ে গাড়ি মুছবে, আমাদের বাংলার ছেলে মেয়েরা এজন্য জন্মায়নি পুনায় গিয়ে রান্না করবে। আমরা চেয়েছিলাম আমাদের শিক্ষার প্রসার হোক। বামফ্রন্ট করে দেখিয়েছিল যে বয়সের ছেলে মেয়েরা স্কুলে পড়ে তাদের মধ্যে যদি পাড়ায় একজন থাকে স্কুলের বাইরে, তাকে স্কুলের মধ্যে নিয়ে আসতে হবে। যদি সব জায়গায় স্কুলের জায়গা হচ্ছে না, তাহলে MSK SSK করতে হবে। যেখানে জুনিয়র হাই ছিল সেখানে হাই স্কুল করা হলো, স্কুল হোক মাদ্রাসা হোক। যেখানে হাই ছিল সেখানে হায়ার সেকেন্ডারি হলো, সেখানে কলেজ হলো। আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক, ল কলেজ, ল ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, কারণ আমাদের দক্ষতা বাড়াতে হবে, আমাদের মেধা, আমাদের বুদ্ধি